নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। 2024 শেষ হতে চলল, আর 2024 শেষেই 26-এর ভবিষ্যৎবাণী তৃণমূল কংগ্রেসের। 26-এ ফের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রত্যয়ী বঙ্গের শাসক দল। আর অন্যদিকে 26-এ রাজ্যে ফের পরিবর্তনের ডাক দিচ্ছে বিজেপি। জনমোহিনী প্রকল্প নাকি বিরোধীদের কার্যত ছন্ন ছাড়া অবস্থা? কোন মন্ত্রে এতটা আত্মবিশ্বাসী শাসক দল? কোন মন্ত্রী বা পরিবর্তনের ডাক দিচ্ছে বিজেপি? তুঙ্গে নিয়ে চর্চা, এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে বিজেপির তরফ থেকে রয়েছেন শতরূপা, রয়েছেন আমাদের সঙ্গে সিপিআইএম এর তরফ থেকে অতনু চট্টোপাধ্যায়, কংগ্রেসের তরফ থেকে রয়েছেন সুস্মিতা বিশ্বাস, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র এবং রয়েছেন তৃণমূল সমর্থক অর্পণ বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। কিন্তু আলোচনার শুরুতেই আমরা দেখে নেব 24-এর শেষে 26 নিয়ে এই হাঁকডাক, এই তর্ক বিতর্ক কেন? সালে বিধানসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু বিরোধী দলনেতা বলে কোনো পদ থাকবে না। আমরা চাইলে 27 আগস্টে নবান্ন থেকে খেদিয়ে দিতে পারতাম। আমাদের ভোটে হারিয়ে জিততে হবে। ভবিষ্যৎবাণী বনাম ফের পরিবর্তনের ডাক। একদিকে 26-এ ফের রাজ্যের মসনদে ফেরা শাসক তৃণমূলের প্রত্যয়, অন্যদিকে বঙ্গে আবার পরিবর্তনের ডাক বিজেপির। মাঝে রয়েছে 1 বছরের ব্যবধান। কিন্তু 26-এর বিধানসভা ভোটকে কেন্দ্র করে শাসক বিরোধী বাগযুদ্ধে 24-এর শেষেই চড়তে শুরু করলো বঙ্গ রাজনীতির পারদ। 26-এর ভোটকে পাখির চোখ করে এখন থেকেই ঘর গোছাতে শুরু করেছে রাজ্যের শাসক ও বিরোধীরা। দলীয় শৃঙ্খলায় জোর দিয়ে 26-এর প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। অমিত শাহর বেঁধে দেওয়া 1 কোটি সদস্য সংগ্রহের টার্গেট নিয়ে 26-এর প্রস্তুতির মাঠে নেমে পড়েছে বিজেপিও। রাজ্য সফরে এসে আগামী বিধানসভা নির্বাচনে বঙ্গে পরিবর্তনের ডাক দিয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। स्टेट स्पॉन्सर घुसपैठ हो रही है, उसको रोकना है तो इसका एकमात्र रास्ता है कि 26 में भारतीय जनता पार्टी की सरकार। এই আবহে বছর শেষে আগামী বিধানসভা ভোট নিয়ে ভবিষ্যৎবাণী এলো তৃণমূলের তরফে। চতুর্থবারের জন্য নির্বাচিত হয়ে আসবেন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়। 250-র বেশি সিট জিতবে তৃণমূল কংগ্রেস, এবং বিরোধী দলের স্বীকৃতি পেতে গেলে যে সিটটা দরকার সেই সিটটাও বিজেপি পাবে না। প্রত্যয় শাসক দলের, রাজ্যের শাসক দলের হওয়ার মূল কারণ কি? দেখুন, আজ যদি বিষয় তাহলে সত্যি পশ্চিমবঙ্গের যে ধরনের তথ্য, গত উপনির্বাচনের যে ধরনের ফলাফল, তার নিরিখে তৃণমূল কংগ্রেস যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল, এই নিয়ে কোনো রকম সন্দেহের জায়গাই নেই। আবার একই সঙ্গে সামনের প্রায় 1.5 বছর পর যে নির্বাচন হবে, সেই নির্বাচনে কি হবে সেটাও এক্ষুনি বলা সম্ভব নয়। তবে কুণাল ঘোষ মহাশয় যেটা বললেন সেটা হচ্ছে 250টি আসন মোটের ওপর তৃণমূল, বিজেপি বিরোধী দল হতে পারবে না, অর্থাৎ বিজেপি পাবে 29টি আসন, 250 আর 29 279। তারপরে মোটামুটি বামফ্রন্ট আর কংগ্রেসের হাতে থাকছে 15টি আসন। অর্থাৎ একটা কথা তৃণমূল কংগ্রেস অন্তত মনে করছে যে সামনের নির্বাচনে এই যে কংগ্রেস বা সিপিএম একটাও আসন পায়নি, মাত্র একটি আসন পেয়েছিল আইএসএফ, সেই জায়গায় বামপন্থী এবং কংগ্রেসটা মিলে 15 আসন পেতে পারে, এটা অন্তত বিয়োগ করলে দেখা যাচ্ছে। সেটা কি উনি হিসেব করে বলেছেন না সাধারণভাবে বলতে চেয়েছেন, এটা বোঝা গেল না। দ্বিতীয় বক্তব্য হচ্ছে
যে হ্যাঁ ধরা যাক মমতা বন্দ্যোপাধ্যায় আবার জিতলেন এবং বিপুল ভোটে জিতলেন, তাতে পশ্চিমবঙ্গে কি কি ভালো হবে এটা কিন্তু দ্বিতীয় প্রশ্ন। পশ্চিমবঙ্গের নিম্নবিত্ত মানুষের জন্য তৃণমূল কংগ্রেস যে কাজ করেছে তাকে অস্বীকার করার কোনো রকম উপায় নেই, এবং লক্ষ্মীর ভান্ডার গোছের প্রকল্প, স্বাস্থ্যসাথী গোছের প্রকল্প, তার একটা সাফল্য আছে। কিন্তু তৃণমূল কংগ্রেস আগামী দিনে আমাদের দুর্বৃত্তায়ন এবং দুর্নীতির বিরুদ্ধে কোন পথ দেখাবে? তৃণমূল কংগ্রেস তো একটি সোশ্যাল ডেমোক্র্যাট গোছের দল, যে দলে একেবারে অতিদম মানুষ থেকে শুরু করে একেবারে অতি দক্ষিণপন্থী মানুষ আছে, সমান একেবারে আপনারা দেখতে পাবেন এবং নাম ধরে ধরে বলে দেওয়া যায়, এবং তার দল থেকে অন্য দলে মানুষ যায়, তারা অন্য দল থেকে মানুষ নেন, অর্থাৎ একটা লিবারাল বিষয়টাও আছে। অর্থাৎ বিজেপি বা বামপন্থীদের মতো, বিশেষ করে বামপন্থীদের মতো যারা খুব সহজে দল থেকে লোকজনকে ঢুকতে দেয় না, এমনটা নয়। এরকম একটা লিবারাল দল, তার মধ্যে তৃতীয় বিশ্বের একটি দেশে ব্যাপক পরিমাণ দুর্বৃত্তায়ন এবং দুর্নীতির যে একটা সম্ভাবনা থাকবে সেটা জানাই যায়। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আগামী দিনে আমাদের সেখান থেকে বেরোনোর কোনো পথ দেখাবে কি? অর্থাৎ তারা নির্বাচনে না হয় জিতেই গেলেন, সে তো চীনে যারা ক্ষমতায় আছে তারা কোনোদিনই নির্বাচনে হারেন না, কারণ সেখানে নির্বাচন হয়ই না। তাহলে নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতবেন এটা যদি সত্যিও হয়, তারপর তৃণমূল কংগ্রেস 2026-এর পর বা 2025 এই নতুন বছরে আমাদের ঠিক কোন রাজনৈতিক দিশা দেখাবেন, কোন পথের সন্ধান দেবেন, পশ্চিমবঙ্গকে কোন রাস্তায় এগিয়ে নিয়ে যাবেন, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। নির্বাচনে জেতাটা রাজনীতির একমাত্র কাজ নয়, রাজনীতির একটা অংশ নির্বাচনে জেতা, তার বাইরেও মানুষের জন্য কাজ, রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ, সেই বিষয়গুলোর কথা কিন্তু তৃণমূল এবং বিজেপির নেতারা যে দ্বন্দ্বটা দেখাচ্ছেন সামনে, তার মধ্যে আবার অনেক জায়গায় হয়তো সেটিংও থাকতে পারে, থাকলেও ক্ষতি নেই, তারা দুজন মিলেই তো সবচেয়ে বেশি আসন পান। কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গের ভালো করার জন্য তৃণমূল আর বিজেপি কি করতে চায় তা কিন্তু একেবারেই পরিষ্কার নয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার খালি মনে পড়ছে 4 জুন অর্থাৎ লোকসভা নির্বাচনের ফলাফল যেদিন বেরিয়েছিল সেদিন আপনি বলেছিলেন আমাদের স্টুডিওতে এসে, শাসক দলকে যে কোনো ক্ষেত্রে কেন্দ্র হোক বা রাজ্যের সমালোচনাটা কিন্তু শুনতে হবে। শতরূপা। শিলাদিত্য, শুভময়দা অনেকগুলো কথার মধ্যে আমি দুটো কথা তুলছি। অফকোর্স আমি মানে মোটার ওপর অ্যাগ্রি করি। একটা কথা তুলে নিয়ে আমি আমার কথাটা বলছি যে এখানে আদৌ ইলেকশন হয় কি না, এটা আমরা বহুবার দেখেছি। এটা শুধু আমরা সিঙ্গল লার্জেস্ট অপোজিশন পার্টি বলছি তা নয়, মিডিয়া চাক্ষুষ দেখিয়েছে কিভাবে এখানে ভোট হয়ই না। অর্ধেক লোক তো ভোট দিতে পারে না, এবং যারা দেয় তারা প্র্যাকটিক্যালি ভয়ে দেয়, আর বাকি যে কটা ভোট আছে সেগুলো ওই ব্যালট পেপার আর মেশিনটা তো নেহাত চেবাতে পারছে না, ব্যালট পেপার হজম করে বাকিটা ওরা ট্যাকেল করে। আমি এবার আসি এক একটা কথায়। তুমি যেটা বললে, যেটা দিয়ে শুরু করলে, যে এত অনুদান, এত লক্ষ্মীর ভাণ্ডার, এই সেই কত কি তারা দিচ্ছে, সো দেয়ারফর ওরা একটা কোথাও এই যে হাই লেভেল অফ করাপশন বলো, কোথাও কোনো ইন্ডাস্ট্রি নেই, কোনো জবস নেই, কোনো চাকরি নেই, চাকরি নিয়ে দুর্নীতি, চাল নিয়ে দুর্নীতি, মাথার চাল নিয়ে মানে খাবার চাল নিয়ে দুর্নীতি, মাথার চাল নিয়ে দুর্নীতি, বাকি সব পাথর সিমেন্ট বালি থেকে সমস্ত খেয়ে হজম করে দিচ্ছে, এই লেভেলের করাপশন। সেইগুলো ঢাকতে এরা পুরোপুরি মানে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পুরোটাই অনুদানের সরকার চলে, এবং সেই অনুদান দিয়েও তারা থামে না। এখানে মন্ত্রীরা আছেন এমন এমন, কল্যাণ ব্যানার্জি বলো কি উদয়ন গুহ বলো কি হুমায়ুন কবির, এখন রিসেন্টলি যে হ্যাঁ সরি সাংসদ মানে জনপ্রতিনিধিরা, তারা যেভাবে থ্রেট করে ইলেকশনের পরে যে কোথায় কোথায় মানে ভোট কম হয়েছে দেখো, সেখানে দিদিকে বলে লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ করে দেবো, এই ধরনের কথাবার্তা। হুমায়ুন কবির হিন্দুদের ভাসিয়ে দিচ্ছে ভাগীরথী নদীর মধ্যে। সেখানে একটা বাই ইলেকশনে বা যেখানে জনতা মনে করছে যে হাফ ভোট হচ্ছে, সরকার হয়তো পাল্টাবে না, ফর এক্সাম্পল লোকসভার সময় তারা বিধানসভা পাল্টানোর ভয়, মানে পাল্টাবে না এই ভয় হয়তো সেই হারে মানুষ, যে কজন মানুষ ভোট দিতে পারে সেই ভোটগুলো পড়ে না, আদৌ পড়ে না, মানে তারা ধরেই নেয় এই সরকার, এই ইলেকশনে তো তৃণমূলকে পাল্টানো যাবে না। সেজন্য আমার মনে হয় এই মাঝখানের ইলেকশনগুলো না দেখে এবং বাকি 14টা মাস যেটা বাকি রয়েছে, শুভময়দা বললেন 1.5 বছর, আমি আরও কম করে দিচ্ছি, ফেব্রুয়ারি মার্চের মধ্যে উই উইল বি ইনটু ইলেকশন মোড 2026-এর মধ্যে, তো আমাদের রইল বাকি 14-15 মাস। এইখানে আমার মনে হয় না এই মুহূর্তে এটা অ্যাসেস করার জায়গায় আছি বলে আমরা। আমার একটাই শুধু বক্তব্য, যদি এতই অনুদান, এতই মানুষের জন্য উন্নতি করছে, এতই তাদের মানে 13 বছর 14 বছর হতে চলল এগিয়ে বাংলা,
তাহলে সেই বাংলার মানুষের ওপর যে পার্টি কথা বলে মা মাটি মানুষের কথা, তো সেই মানুষের ওপর একটু ভরসা কেন রাখা যাচ্ছে না? কেন ফিয়ার সাইকোসিসের মধ্যে এত ভোট দিতে হচ্ছে? তারপরেই এসে যারা ভোট দিয়েছে বা যে ক্যান্ডিডেটরা তাদের বাড়ি ঘরদোর পর্যন্ত জ্বালিয়ে পোস্ট পোল ভায়োলেন্সে প্র্যাকটিক্যালি শেষ করে দিতে হচ্ছে সিঙ্গেল লার্জেস্ট পার্টিকে। কোথাও কোনো অপোজিশন তারা রাখবে না। কংগ্রেস সিপিএম না হয় আমি এই মুহূর্তে, মানে প্লিজ ডোন্ট টেক অফেন্স, কিন্তু এই মুহূর্তে যদি আমি ধরেও নিই যে ভোটের ময়দানে তারা পশ্চিমবঙ্গের কোনো ফ্যাক্টর নয়, কিন্তু বিজেপিকে তো পর্যন্ত ওরা শেষ করে তারপরেই আবার তারা গল্প উঠবে। কোথায় অপোজিশন? শুধুই তো আমরা। এবার আমি সেই কথাটাতেও বলি, আমার লাস্ট কথা, তৃণমূল যেভাবে তৃণমূলের সঙ্গে লড়ে যাচ্ছে, এই অনুদানের কিক অফ কে নেবে, সিন্ডিকেট কিরম চলবে, তাদের নিজস্ব টাকা আন্ডারস্ট্যান্ডিংটা কি হবে, এই করে তো নিজেরাই শেষ করে দিচ্ছে। অনেকগুলো প্রশ্ন শতরূপা। শুভময়দা, আমি জানি আপনি হাত তুলছেন, আসবো আপনার কাছে। জাস্ট আমি একটু শতরূপাকে মনে করিয়ে দিই যে অনুদান নিয়ে কথা হলো। সম্প্রতি আমরা জানি যে বিধানসভা নির্বাচন হয়েছে অন্যান্য স্টেটে, সেখানেও কিন্তু অনুদানের রাজনীতি বিজেপি নিয়ে এসছে। প্লিজ 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 অনুদানের রাজনীতি বিজেপি নিয়ে এসছে। এবার তুমি আমাকে রেকটিফাই করে দিতে পারো বা তুমি তোমার বক্তব্য রাখতে পারো। আসবো। 2, সন্ত্রাসের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী উপস্থিত, নির্বাচন কমিশন উপস্থিত, কেন বারবার এই অভিযোগ করা হচ্ছে? 3, বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন গুলিয়ে ফেলার অভিযোগের চেষ্টা। রাজনৈতিক দল রয়েছে, তারা এগুলো বোঝাবে সাধারণ মানুষকে। শুভময়দা, না, একটা কথা তো আপনি বলেই দিলেন, মহারাষ্ট্রের মতো একটা উন্নত রাজ্যে হঠাৎ করে এত গরিব মানুষ কি করে বেড়ে গেল বিজেপি ক্ষমতায় থাকার পরও, যে এবার এতগুলো অনুদান দিতে হলো। এবং এই যে বিজেপি এবং তৃণমূল সাধারণভাবে চরিত্রগতভাবে দুটো দল আলাদা হওয়ার কথা, কিন্তু বিভিন্ন জায়গায় তৃণমূলই হোক বা অন্যান্য রাজনৈতিক দলই হোক, তাদের যে বিভিন্ন নেতানেত্রী যাদের মতের সঙ্গে বিজেপির মত একেবারেই মেলে না, তাদেরকে বিভিন্ন রাজনৈতিক কারণে বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও বিজেপি যেভাবে তাদের নিজের দলে নিচ্ছে, তাদের দুটো রূপ আর কি। একটা হচ্ছে বিজেপির তৃণমূলী রূপ আর কি, যেখানে তারা তৃণমূলের মতন বিজেপির কাজ করে। একটা হয়তো সত্যিকারের নীতি এবং আদর্শ ভিত্তিক বিজেপির থেকেও থাকলেও থাকতে পারে। তা দিদি কোন কাজের কথা বলছেন, কোন বিজেপির কথা বলছেন, সেটা অবশ্যই একটা বোঝার প্রয়োজন আছে। বিজেপি তৃণমূলের রূপ কেন বললেন আমরা বোঝার চেষ্টা করবো। সুস্মিতাদি, শুভময়দার শেষ কথাটা নিয়েই বলি যে সত্যি তো বিজেপি তৃণমূলের আরেকটা রূপ। কারণ আমরা বলি কয়েনের এপিট যদি তৃণমূল হয়, কয়েনের ওপিট হচ্ছে বিজেপি। যাই হোক, আজকে যে প্রশ্নটা সেটা হচ্ছে 2026-এর ইলেকশনে তৃণমূল ক্ষমতায় আবার ফিরে আসছে কি আসছে না, সেই ব্যাপারে তৃণমূল খুব প্রত্যয়ী। তারা বিশেষ আশা করে রয়েছে যে তারাই ক্ষমতায় আসবে এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে। ওই যিনি মুখপাত্র আছেন, যিনি 3.5 বছর জেল কেটে এসছেন, ইনিই বলেছিলেন না সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি। তাহলে ওনার কথার এত গুরুত্ব কেন দেওয়া হচ্ছে, আমরা সেই নিয়ে কেন আলোচনা করছি জানি না। তবে হ্যাঁ, এটা একটা বিষয়, ইট ইজ টু আর্লি। তবে তৃণমূল যেভাবে বলছে 250টার উপরে সিট নিয়ে আসবে, গণতান্ত্রিক পদ্ধতিতে মানে ইলেকশন একটা মানে ইলেকশন হয়, কিন্তু ইলেকশন কমিশন থাকে, পুলিশ প্রশাসন থাকে, সরকারের একটা ভূমিকা থাকে এবং জনগণের একটা ভূমিকা থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে এই গণতান্ত্রিক উপায়ে একটা ইলেকশন পদ্ধতি কন্ডাক্ট করে কে ক্ষমতায় আসবে এবং কত সিট নিয়ে আসবে, এইভাবে ঠিক সঠিকভাবে বলাটা আমার মনে হয় ঠিক নয়। কারণ এইভাবে তৃণমূল বিজেপি বলে, যেমন ইসবার 400 পার বিজেপি বলেছিল, ঠিক আবার তৃণমূলকেও এখন শুনতে পাচ্ছি 250 টার্গেট তারা সিট পাবে এরকমভাবে। মুখ্যমন্ত্রীও মমতা ব্যানার্জি হবে সেটাও বলে দিচ্ছে, সবটাই আগে বলে দিচ্ছে। তাহলে জনগণের মানে জনগণ ভোট দিয়ে যে ইলেক্ট করবে যাদেরকে, তাদের জনগণের উপরে ভরসা কিন্তু তৃণমূল রাখছে না। তাহলে এত জনমুখী প্রকল্প, যেখানে সত্যি তো আজকে কতগুলো জনমুখী প্রকল্প যেগুলো সত্যি ক্লিক করেছে এবং সেটা প্রমাণ করেছে যে তাদের ভোটের রেজাল্টে সেটা প্রমাণ করেছে। আজকে যতই বুথ দখল করুক আর যতই ছাপ্পা ভোট মারুক, একবারে সমস্ত জায়গাতে এইভাবে বুথ দখল করে কিংবা ছাপ্পা ভোট মেরে জেতা যায় না। তাদের জনমুখী প্রকল্প অবশ্যই ক্লিক করেছে। কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার বিশেষ করে, এবং কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, তারপরে সবুজ সাথী, বিভিন্ন রকম এতগুলো প্রকল্প। আমার কথা হচ্ছে দিদিমণি কিংবা দিদিমণির দলকে এই এতগুলো জনমুখী প্রকল্প করার পরও কেন ভরসা রাখতে হচ্ছে আরাবুল শওকতদের উপরে? কেন আরাবুল শওকতদের উপরে ভরসা রেখে তাদের কথা বলতে হচ্ছে? আজকে কিন্তু আমরা যখন বলছি যে মেরুকরণের রাজনীতিতে, যেই বাইনারি ভিশনে
এই যে আজকে বারংবার আজকে শুভময়দা একটা কথা বললো যে 15টা সিট হয়তো বামফ্রন্ট কংগ্রেসের থাকবে, আমরা আশাবাদী আমাদের দল ভালো রেজাল্ট করবে, আমাদের বিধানসভায় আমরা আশা করি জাতীয় কংগ্রেস ভালো রেজাল্ট করবে। এইবার কে ক্ষমতায় আসবে না আসবে, কটা সিট নিয়ে আসবে, টোটালটাই নির্ভর করছে জনগণের উপরে। সে তাতে আমরা বলছি ধর্মীয় মেরুকরণের দ্বারা যেভাবে বিজেপি এবং তৃণমূলের একটা বাইনারি ভিশন তৈরি করা হচ্ছে, আমাদের হয়তো কোনো খামতি থাকতে পারে, আমাদের দলের আজকে খামতি আমরা মেনে নিচ্ছি, আমাদের দলের খামতি আছে পশ্চিমবঙ্গে, আমরা সেইভাবে আমরা আঁচড় বসাতে পারিনি। কিন্তু তার আর একটা দিক যেটা দেখতে হবে যে এই যে বাইনারি ভিশনটা, এই বাইনারি ভিশনটা কিন্তু ভীষণভাবে কাজ করে গেছে। আজকে এই যে মেরুকরণের সুস্মিতাদি একটা সমালোচনার জায়গায়, আত্মসমালোচনার জায়গায় নিজের দলের পরিপ্রেক্ষিতে অন্তত বলেছেন কোথাও হয়তো আমরা আঁচড় কাটতে পারিনি। বিরোধীদের তাহলে সাংগঠনিক জায়গায় বা তাদের বক্তব্য তুলে ধরার ক্ষেত্রে কোথাও কি ফাঁক রয়ে যাচ্ছে, এই প্রশ্ন যেমন উঠছে, অপরদিকে বিজেপির তরফ থেকে আবারও পরিবর্তনের ডাকের কথা বলা হয়েছে। বিভিন্ন সময় বক্তব্য উঠে এসেছে, শুভেন্দু অধিকারী অমিত শাহর মন্তব্যে উঠে এসেছে, কেন কি বলতে চাইছেন তারা আপনাদের সামনে তুলে ধরবো। তার পাশাপাশি গ্রাফিক্যালি একেবারে দেখাবো 2021 2024 ধরে ধরে কোথায় কোন দলের অবস্থান রয়েছে এবং পার্সেন্টেজের নিরিখেও। একটা বিরতির পর সঙ্গে থাকুন। জনগণ মনে জানি আমরা আলোচনা করছি, অর্থাৎ 2024-এর শেষে 2026 নিয়ে তরজা তুঙ্গে রয়েছে। আর 2026-এ আসন দখল, ক্ষমতায় আসা নিয়ে অমিত শাহ আর অপরদিকে শুভেন্দু অধিকারী তারা কি বলছেন শোনাবো। मैं आज बंगाल के युवाओं को कहने आया हूं, एक सीमांत राज्य है, सीमांत राज्य के अंदर घुसपैठ जिस तरह से स्टेट स्पॉन्सर घुसपैठ हो रही है उसको रोकना है, तो इसका एकमात्र रास्ता है कि 26 में भारतीय जनता पार्टी की सरकार। আপনারা জানেন যে আমাদের 26 সালে এদেরকে সরাতে হবে। হ্যাঁ, আপনি চাইলে, আমরা চাইলে 27 আগস্টই নবান্ন থেকে খেদিয়ে দিতে পারতাম, কিন্তু আমরা বাংলাদেশ পাকিস্তান নই, আমাদের ভোটে হারিয়ে জিততে হবে। অর্পণ, বিজেপির তরফ থেকে পরিবর্তনের ডাক এবং যথেষ্ট আত্মবিশ্বাসী বিজেপির নেতৃত্ব এবং তাদের বক্তব্য একেবারে স্পষ্ট, 2026-এ মানুষ যাতে পাশে থাকে এবং তার পরিপ্রেক্ষিতে আবারও পরিবর্তন সম্ভব। শিলাদিত্যদা, আমি 2-3টে কথা বলি। বিজেপির অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনি শোনালেন। এখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন যে পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী রাজ্য এবং সীমান্তবর্তী রাজ্যে অনুপ্রবেশ, ঘুষপেট বেড়ে যাচ্ছে। আমার মনে হলো অমিত শাহ এই বক্তব্যের মাধ্যমে নিজেকে নিজে অপমানিত করলেন, নিজের ক্যাপাবিলিটির ওপর নিজে প্রশ্ন তুললেন। তার কারণ তিনি নিজে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, বর্ডার সিকিউরিটি ফোর্স তার দপ্তরের অধীনস্থ। দ্বিতীয়ত হচ্ছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা কথা শুভেন্দু অধিকারী বললেন, আমরা চাইলে 27শে আগস্ট নবান্ন থেকে খেদিয়ে দিতে পারতাম। আমরা অর্থাৎ বিজেপি ওনার ভাষায়, কিন্তু আমরা যতদূর জানি, বাংলার মানুষ যতদূর জানে যে 27শে আগস্ট কোট আনকোট ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান ছিল। তাহলে ছাত্র সমাজের ডাকেই যদি সেই নবান্ন অভিযান হয়ে থাকে, যদিও আমরা সেটা নিয়ে বারংবার প্রশ্ন তুলেছিলাম, তখন আমাদেরকে বিভিন্ন সংবাদ মাধ্যমের পক্ষ থেকে আপনাদের যারা প্রতিনিধিরা তারা বিভিন্ন সংবাদ মাধ্যমের, বলছি শুধু আপনার চ্যানেলকে নয়, আপনারা আমাদেরকে কটাক্ষ করেছেন, আমাদের প্রতি আক্রমণ উঠে এসেছে যে কেন আমরা স্বতঃস্ফূর্ত আন্দোলনকে রাজনৈতিকভাবে দাগিয়ে দিতে চাইছি। আজকে শুভেন্দু অধিকারীর বক্তব্যে স্পষ্ট যে 27শে আগস্টের ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান আদপে বিজেপির ডাকে নবান্ন অভিযান ছিল, তিনি তার কথার মাধ্যমে বলে দিলেন। দ্বিতীয়ত হচ্ছে এখানে শতরূপাদি একাধিক কথা বললেন। আমরা 2-3টে কথা যেগুলো না বললেই নয়, সেটা হচ্ছে উনি বললেন এখানে নির্বাচন হয় না, ইন্ডাস্ট্রি নেই, আবাস দুর্নীতি, অনুদান, থ্রেট কালচার, লোকসভা ভোট, বিধানসভা ভোট, উপনির্বাচন। লোকসভা ভোট হলে বিধানসভায় পাল্টাবে না, উপনির্বাচন হলে সরকার পাল্টাবে না, এই ধারণা যদি বিজেপির হয়ে থাকে, যেহেতু উনি বিজেপির আনুষ্ঠানিক মুখপাত্র, তাহলে তো বিজেপি লোকসভা এবং বিধানসভার উপনির্বাচনগুলিতে প্রার্থী না দিতে পারে। এবং আবারও বলছি, নির্বাচন হয় কেন্দ্রীয় সরকারের অধীনস্থ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ কেন্দ্রীয় বাহিনীর দ্বারা, শুধুমাত্র রাজ্যের বিধানসভা এবং লোকসভা নির্বাচন নয়।
আমরা দু একদিন আগে, কিছুদিন, আজ থেকে 5-10 দিন আগে হবে, আমরা কন্টাই কোঅপারেটিভের ইলেকশন দেখেছি মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে। সেখানেও কেন্দ্রীয় বাহিনী ভোট করিয়েছে এবং তৃণমূল 108টা আসনের মধ্যে 101টা আসনে নির্বাচিত হয়েছে। তাহলে যদি এখানে ভোট না হয়, যদি এখানে ভোট করতেই না দেওয়া হয়, সেটা কেন্দ্রীয় বাহিনীর ব্যর্থতা। এবং কোথাও গিয়ে কিন্তু শতরূপাদিও তার দলের স্বরাষ্ট্রমন্ত্রীকেই কটাক্ষ করলেন। দ্বিতীয়ত ইন্ডাস্ট্রি নেই। আমরা 2-3 দিন আগে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, এখানে অতনুদা রয়েছে, অতনুদার দলের একজন প্যানেলিস্ট আছে, কসবায় 3 বার হেরেছে, তিনি বারবার বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গাপুজোর ফিতে কাটতে দেখি, কোনো ইন্ডাস্ট্রির ফিতে কাটতে দেখি না। মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আমরা ইনফোসিসের মতো একটা কোম্পানির ডেভেলপমেন্ট সেন্টারের ফিতে কাটতে দেখলাম নিউ টাউনের হাতিশালায়। ফলে এই বক্তব্যগুলো, এবং আবাস দুর্নীতির কথা বলা হয়েছে, অনুদান, থ্রেড কালচার, আবাস দুর্নীতির জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 150টার ওপর দল এসছে পশ্চিমবঙ্গে সার্ভে করতে। একটা দলও কোনো তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, সাংসদ, নেতৃত্বের প্রতি আঙুল তুলে বলতে পারেনি যে এরা আবাস দুর্নীতিতে অভিযুক্ত। যদি কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে মাইক্রো লেভেলে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ স্তরে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেটা তৃণমূল কংগ্রেস দলগতভাবে এবং সরকারগতভাবে অ্যাড্রেস করেছে। যাদের জন্য ত্রুটি বিচ্যুতি সামনে এসছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। একটুখানি আটকাচ্ছি, সঙ্গে অনুদান বলতে চেয়েছো, বলার সুযোগ অবশ্যই করে আসবে। তার আগে অতনু। শিলাদা, আজকে 26শে ডিসেম্বর, সামনে 31শে জানুয়ারি, তারপরে নতুন বছর। 31শে ডিসেম্বর মাফ করবেন, তারপরে নতুন বছর। নতুন বছরে সবাই চায় নতুন কিছুভাবে কিছু শুরু হোক, নতুন কিছু ইত্যাদি শুরু হোক। তোমাদের এখানে প্রতিবেদন দেখে আমার একটা পরামর্শ আছে, বা আমি দেখতে চাই এরকম, উনি না মানতে পারেন, এটা ওনার ব্যাপার। কুণালবাবুর একদম টিয়া পাখি নিয়ে ভবিষ্যৎ গণনার কাজে নেমে পড়া উচিত। তাতে অন্তত টাকা চুরির অভিযোগে ওনাকে জেল খাটতে হবে না, সৎ পথে উপার্জন করবেন। আর 2 নম্বর, আমার এই পাশে যিনি আছেন তৃণমূল সমর্থক ভাই অর্পণ, যিনি বললেন, আমার খুব ভালো লাগলো একটা কথা। উনি বললেন আমাদের নাকি বামপন্থীদের কোনো এক প্যানেলিস্ট, তিনি কত কিছু বলেন। ফাইনালি মমতা বন্দ্যোপাধ্যায় ইনফোসিসের ফিতায় উদ্বোধন করেছেন। আমার খুব ভালো লাগলো যে আমাদের নেতার কথায় ফাইনালি মমতা বন্দ্যোপাধ্যায় শিলান্যাস করতে গেলেন। উনি এতদিন করেননি, আমাদের নেতা বারবার বলেছেন, তারপরে উনি ফাইনালি গেছেন। যাই হোক, আমাদের কথায় উনি যে উদ্বুদ্ধ হয়েছেন, তাতে যে 4টে যুবকে যদি কাজ হয় সেটা তো ভালোই। তবে ওই ইনফোসিস না কি বললো, যে উদ্বোধনের সময় উনি আবার ওনার দলের আরেকজন তাজা নেতাকে আবার বলে এসছেন, এই ডিস্টার্ব যেন না হয়, আমি পুলিশকেও বলে দিচ্ছি, এই তোলাবাজি বন্ধ করে যেন ডিস্টার্ব না হয়। মানে একটা রাজ্য, তার স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ঘটনাচক্রে, মুখ্যমন্ত্রী যিনি ঘটনাচক্রে স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ পুলিশের মন্ত্রী, তিনি জানেন তার বিধায়ক বোমা দেন, তিনি জানেন তার বিধায়ক তোলাবাজি করে, তিনি জানেন তার বিধায়কের জন্য হচ্ছে কোনো ইন্ডাস্ট্রি টিকতে পারে না, কিন্তু তাদেরকে রত্ন করে রেখে দেওয়া হয়েছে। অতনু, আমি আটকাচ্ছি, আমাকে একটা বিরতি নিতেই হবে, কিন্তু অতনু, বামেদের অবস্থান কোথায় 2026-এর নিরিখে? কোথায় তাদের এই মুহূর্তে এজেন্ডা? কি ভাবছে সংগঠন, কোথায় দাঁড়িয়েছে? এটাও কিন্তু তোমার কাছেই আসবো, জানবো। একটা বিরতি নেবো, বিরতির পর এই আলোচনায় ফেরত আসবো, সঙ্গে একেবারে তথ্য ধরে আলোচনা করবো। বিরতির পর সঙ্গে থাকবো। আর এবার জনগণ মনে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, 2026কে লক্ষ্য রেখে আমাদের আলোচনা কেন্দ্রীভূত হলো 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে প্রথমে একটুখানি নজর দিয়ে নেবো এবং রাজনৈতিক অতিথিদের প্রতিক্রিয়া আমরা নেব। 2021-এ তৃণমূল কংগ্রেস পেয়েছিল 215টি আসন এবং তারপর বিজেপি পায় 77টি আসন, অপরদিকে আইএসএফ 1টি আসন। চট করে আমি প্রতিক্রিয়া নিয়ে নেবো। প্রথমে অতনুকে আটকেছিলাম। অতনু, বামেদের অবস্থান তো একেবারে ছবি এবং চিত্র স্পষ্ট, বাস্তব চিত্র না। এটা যদি আপনি এইভাবে না দেখে, আপনি 24-এর ফলাফল দেখিয়েও যদি দেখাবো আগে 2021 নিয়ে প্রতিক্রিয়া। 21 বা 24 এসবের ক্ষেত্রে আপনি নির্দিষ্টভাবে বামেদের ভোট বা মানে একদম পার্টিকুলারলি সিপিআইএম এর ভোট শতাংশ প্রপার কাউন্ট করতে পারবেন না, এই জন্য কারণ সেখানে হচ্ছে ভোট মানে সিট শেয়ারিং ছিল। যেমন ধরুন মুর্শিদাবাদের একটা সিটে মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছিলেন, একটা সিটে অদিতদা দাঁড়িয়েছিলেন। এখন দুটো সিটের মধ্যে যারা হচ্ছে সিপিআইএম এর ভোটার, বামেদের ভোটার, তারা দুজনকেই ভোট দিয়েছে। আপনি ওখান থেকে আলাদা করতে পারবেন না। কিন্তু এখানে উত্তর এবং প্রশ্নের জায়গাটা একটাই, কে জিতলো। খুব সংখ্যাতে রিঅ্যাকশন। আপনি যদি বলেন যে সিটের সংখ্যাতে, অবশ্যই সিটের সংখ্যাটা নেই, কিন্তু আপনি ভোট পার্সেন্টেজ দেখাবো, এক্ষুনি দেখাবো, জাস্ট রিঅ্যাকশন দিন। আমি বলছি সেটা প্রপারলি কাউন্ট করা সম্ভব নয়, এই জন্য কারণ সেখানে হচ্ছে একটা সিটে যদি মোহাম্মদ সেলিমের ভোটের মধ্যে কংগ্রেস কর্মীদের ভোটও রয়েছে, সিপিআইএম এর ভোট রয়েছে, আবার অদিতদার যে ভোট পেয়েছেন তাতে সিপিআইএম এর ভোট রয়েছে, কংগ্রেসের ভোট পেয়েছে, সিট শেয়ারিং হয়েছে। তো প্রশ্ন সেখানে, তুমি যেমন পার্সেন্টেজের জায়গা তুলে ধরছো, প্রশ্ন সেখানেই সিট কটা। অর্পণ, সংক্ষেপে।
আত্মতুষ্টির জায়গা। সিপিএম এবং কংগ্রেস তাদের দল, তাদের জোট, তারা আগা থেকে কাটবে না গোড়া থেকে কাটবে তাদের ব্যাপার, কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এটাই যে 2011 সাল থেকে বা 2009 সাল থেকে যদি দেখা যায় লোকসভা বিধানসভা লোকসভা বিধানসভা লোকসভা তৃণমূল কংগ্রেসের ভোট আসন সংখ্যাই শুধু বাড়েনি, তার সাথে ভোট শতাংশও বেড়েছে। 2019-ও তাই বলছো? 2019-এর ক্ষেত্রে একটা কোথাও ব্যাকস্ট্যাপ হয়েছিল, সেটা আমরা দেখেছি, সেটা আবার আমরা 21-এ কাটিয়ে উঠেছি। 21-এ যা ভোট শতাংশ ছিল, আসন সংখ্যা ছিল, সেই থেকে মানে 2016-র তুলনায় 21-এ বেড়েছে, 19-এর তুলনায় আবার 24-এ বেড়েছে। 24-এর পরে এবার 2026-এর লক্ষ্য আসবো, বিজেপি এবং কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। তার আগে শুভময়দার প্রতিক্রিয়া নেব। শুভময়দা, 2021-কে যদি আমরা ধরে এই মুহূর্তে বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে যেহেতু আলোচনা, আত্মতুষ্টিতে তৃণমূল সার্বিকভাবে এখনো? দেখুন, এই নিয়ে তো কোনো সন্দেহই নেই যে ভোট শতাংশ যে জায়গায় আছে তাকে আসন সংখ্যায় যে একটু অসরল রৈখিক হয়, কিন্তু সেই ট্রান্সফার করলেও তৃণমূল কংগ্রেসের আসন কোনোভাবেই কমে যাওয়ার কোনো চিত্র এখনো দেখা যাচ্ছে না, এটা একেবারে পরিষ্কার। এবার সেখানে অবশ্যই প্রশ্ন আসবে যে নির্বাচন কতটা নিশ্চিন্তে হচ্ছে, মানুষ ভোট দিতে পারছেন কিনা, কিন্তু আসন এবং ভোট শতাংশের যা হিসেব তৃণমূল কংগ্রেস একেবারে এগিয়ে আছে। দ্বিতীয় হচ্ছে, হ্যাঁ, বাম কংগ্রেসের ভোট বোঝা শক্ত, কি করে বুঝবো? আমরা সহজে যেটা করতে পারি, তৃণমূল কংগ্রেস আর বিজেপির ভোট যোগ করে নিয়ে 100 থেকে বিয়োগ করলে অবশ্যই বাম কংগ্রেস কতটা ভোট পেয়েছে তার আপার বাউন্ড নির্ধারিত হবে। তৃতীয়, সুস্মিতাদি যেটা বললেন, ওই 15-র হিসেবটা কিন্তু মোটেও আমার নয়, ওটা কুণাল ঘোষ মহাশয় যে অঙ্কটা দিয়েছেন তার থেকে আমি যোগ করে বিয়োগ করে বার করলাম, অর্থাৎ 250 যোগ 29, কারণ 10% কম উনি বিজেপিকে দিয়েছেন, তারা বিরোধী দল হতে পারবে না, সেখান থেকে বাম কংগ্রেসের 14 এলো। এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেভাবে তৃণমূল এবং বিজেপির অন্তর্দ্বন্দ্ব সত্ত্বেও তাদের আসন এবং ভোট বাড়ে, তাতে টালিগঞ্জ এবং দক্ষিণ 24 পরগনায় সিপিএম এর যে মোটের ওপর যে নিজস্ব সাংগঠনিক বিষয় আসায় তাতে যে ধরনের মারপিট হচ্ছে, তাতে কিন্তু আগামী নির্বাচনে সত্যি সিপিএম এর সিট বাড়তে পারে। কারণ একেবারে নিজেদের মধ্যে মারামারি করলে পশ্চিমবঙ্গে যে ভোট বাড়ে এর প্রমাণ আমরা বারবার দেখেছি। ফলে আমার মনে হয় আগামী নির্বাচনে কুণাল ঘোষ মহাশয় সেটাই দেখেছেন যে যেভাবে সিপিএম এতটুকু দল হয়েও নিজেদের বিভিন্ন সাংগঠনিক নীতিকে মারামারি করছে, সেক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ, সত্যিই একটা সম্ভাবনা আছে আগামী দিনে সিপিএম এর আসন বাড়া। বিজেপি এবং কংগ্রেসের প্রতিক্রিয়া অবশ্যই করে নেব, কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনের পার্সেন্টেজ শতাংশের দিকে ঠিক কি চিত্র উঠে এসেছিল সেদিকে সেই চিত্রের দিকে আমরা একটুখানি নজর রাখবো, অর্থাৎ পার্সেন্টেজের দিকে। তৃণমূল কংগ্রেস পেয়েছিল 48.02% ভোট, বিজেপি পেয়েছিল 37.97% ভোট, অপরদিকে সিপিআইএম পেয়েছিল 4.71% ভোট এবং কংগ্রেস পেয়েছিল 3.03% ভোট। অতনু কিছুটা উত্তর নিশ্চয়ই পেল, সন্তুষ্ট বা অসন্তুষ্ট আমি জানার চেষ্টা করবো। তার আগে বিজেপির প্রতিক্রিয়া। শত্রুপা, শিলাদিত্য, তুমি যে রেজাল্টটা দেখাচ্ছ 2021-এর, এবং আমরা ভুলিনি 2 মে যেদিন এই রেজাল্টটা বেরোলো সেই দিন থেকে শুরু করে কতদিন ধরে আমাদের কি হারে তৃণমূলের অত্যাচারে আমাদের কত বিজেপির কার্যকর্তারা অত্যাচারিত, প্রায় লক্ষাধিক এই রাজ্যের বাইরে পালিয়ে যেতে হয়েছিল ঘরবাড়ি ছেড়ে। বোধহয় খুব সম্ভবত 70-এর কাছাকাছি লোকজনকে খুন করে দিয়েছিল। আমার কথা হচ্ছে এখানে একটাই, যে পার্টি তৃতীয়বারের মতন অ্যাপারেন্টলি মানুষের ম্যান্ডেট নিয়ে যেতে, তো সেইখানে তো তার মাথা নত করা উচিত, তার আরও শাসনে জোর দেওয়া উচিত। কিন্তু তারা কি করলো, এই বিজেপি কেন এতগুলো জিতলো সেই কার্যকর্তাদের তারা মেরে মানে প্র্যাকটিক্যালি শেষ করে দেবার চেষ্টা করে। এ রাজ্যের ইতিহাসে বিজেপির বিধানসভা নির্বাচনের এখনো পর্যন্ত সবথেকে গুরুত্বপূর্ণ ফলাফল, বেস্ট, সেটাই আমি বলছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ভালো। এবং যার জন্য আমি বারবার বলি যে আমরা পশ্চিমবঙ্গের ইতিহাসে মানে পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইতিহাসে উই আর দ্য সিঙ্গল লার্জেস্ট অপোজিশন পার্টি। কিন্তু এইখানে আমি বলছি যে এটার যে কি ইন্ডিকেশন হলো পশ্চিমবঙ্গের রাজনীতিতে, যে পার্টি জিতলো সেই পার্টি 77টা আমরা পেয়েছি বলে কি হারে আমাদের উপর এই মুহূর্তে বোধহয় 77-এর জায়গা একেবারে প্র্যাকটিক্যাল জায়গায় নেই। সুস্মিতাদি, বিষয়টা হচ্ছে যে কথাটা শতরূপা বলল, এই সিঙ্গেল লার্জেস্ট অপোজিশন পার্টি যতদিন বিজেপি পশ্চিমবঙ্গে থাকবে ততদিন ক্ষমতায় মসনদে তৃণমূল থাকবে। এবার এই জায়গাটা হচ্ছে যেটা আমি বলতে যাচ্ছিলাম, যে আজকে যে ফলাফলটা তোমরা দেখালে না, এই ফলাফলটার একটা যে আমি আগেও বলেছি এই কথাটা, যে একটা বাইনারি ভিশন, ধর্মীয় উন্মাদনা এবং ধর্মান্ধতার ভিত্তিতে
আজকে যেই বাইনারি একটা ভিশন তৈরি হয়েছে তার ফলাফল কিন্তু এই তৃণমূল বনাম বিজেপির লড়াই। বামেদের রক্তক্ষরণ, কংগ্রেস তাদের হাত ধরলো, সেই জায়গায় এখনো রয়ে গেল না? 2026 আসতে চলেছে। দেখুন, কে কার হাত ধরেছে এটা বিষয় না, বিষয়টা হচ্ছে কার কতটা সাংগঠনিক দক্ষতা আছে এবং কার কতটা তার প্রাসঙ্গিক। তা সুতরাং আমরা হয়তো প্রাসঙ্গিকতা হারিয়েছি, তাই জন্য আমাদের এই ফলাফল হয়েছে। কিন্তু এই প্রাসঙ্গিকতা আমরা আগামী 26-এ ফিরিয়ে নিয়ে আসবই। কনফিডেন্ট এনাফ সুস্মিতা দি? অতনু, সংক্ষেপে প্লিজ। একদম সংক্ষেপে, কারণ আমি আরো তথ্য তুলে ধরবো। ভোটের পার্সেন্টেজ যেটা আমি তখন বললাম একটু আগে বলার সময়, কটা সিটে কে ক্যান্ডিডেট দিয়েছে, কোন টোটাল সিটের মধ্যে কটা সিটে হচ্ছে সিপিআইএম ক্যান্ডিডেট দিয়েছে, সেখানে ভোট যেহেতু মিক্স হয়ে আছে, আমি আবারও বলছি এই পার্সেন্টেজ দিয়ে এইভাবে সঠিকভাবে বিচার করা সম্ভব না। তার মধ্যে সম্ভব দেখিয়েছি। কংগ্রেসের ভোট আপনি ভাগ করছেন কি করে? এটা আমি একসঙ্গে তৃণমূল খুব গর্ব করে বলে যে অভিষেক ব্যানার্জি 7.5 লাখ ভোটে জিতেছে, প্রায় 90% বেশি ভোটে, 90% বেশি ভোটে, কোন বিরোধী এজেন্ট ছিল না। আমি একটু মনে করিয়ে দিচ্ছি, নন্দরানী দল মনে আছে নিশ্চয়ই? বুথ এজেন্টরা কাউকে ঢুকতে না দিয়ে 2006 নন্দরানী দল মনে আছে? আপনি ডায়মন্ড হারবারে ভোটের রেজাল্টকে কি করে সিপিআইএম এর 2006 নন্দরানী দলের বাম প্রার্থীর ভোটে জেতার মার্জিন মনে আছে নিশ্চয়ই? একবার আমরা দেখতাম এই নন্দরানী দলের ভোটের পার্সেন্টেজ নিয়ে মিডিয়ারা তো ডিফারেন্স অভিষেক ব্যানার্জি 7.5 লাখ ভোটে জিতছে। তুমি 7.5 লাখ বললে আমি জাস্ট মনে করালাম। নন্দরানী দল যদি 1 লাখ ভোটে দেন সেটা হয়ে যায় তখন রিগিং, আর অভিষেক ব্যানার্জি 7.5 লক্ষ ভোটে জিতে সেটা হয়ে যায় জনগণের ভোট। একই বক্তব্য যদি তোমার কাছে ফেরত আসে, একই বক্তব্য যদি পাল্টায় তোমার কাছে ফেরত আসে, লোকসভা নির্বাচনে তুমি এই কথাটা বলছো, বিধানসভা নির্বাচনে নন্দরানী দল নিয়ে তুমি ভুলে যাচ্ছ তোমার দলেও কিন্তু প্রশ্ন উঠেছিল। ডায়মন্ড হারবারে সিপিআইএম এর যে প্রাপ্ত ভোট হিসেবে যে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে আছে ওটাও তো সিপিএম এর সঠিক ভোট না। আরে আমরা তো নির্বাচন কমিশনের তথ্যই তুলে ধরছি। খুব সংক্ষেপে আমি শুভময়দার কাছে যাব প্লিজ। একটাই কথা বলবো, সেটা হচ্ছে সুস্মিতা দি বললেন যতদিন বিজেপি পশ্চিমবঙ্গে সিঙ্গেল লার্জেস্ট অপোজিশন থাকবে ততদিনই মসনদে আমরা থাকবো। এটা আমরা মনে করিয়ে দিচ্ছি যে 2011 সালে সিঙ্গেল লার্জেস্ট অপোজিশন ছিল সিপিআইএম, 2016 সালে আমরাই ক্ষমতায় এসেছিলাম। আর এরপর আমরা যেদিকে নজর, প্লিজ সুস্মিতা দি, শান্তি অর্পণ আরো বলার জায়গা রয়েছে। অর্পণ, সুস্মিতা দি একটু শান্তি। এরপর আমরা যে চিত্র আপনাদের সামনে তুলে ধরবো, যা তুলে ধরছি আপনাদের সামনে লোকসভা ভোট 2024, অর্থাৎ সবে মাত্র যে ভোট গেছে সেদিকে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে পায় 29টি আসন তৃণমূল কংগ্রেস পায়। মনে রাখতে হবে 2019-এর পরিপ্রেক্ষিতে এই ফলাফলটা তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। শুভময়দা সেদিনও আমাদের সঙ্গে স্টুডিও ছিলেন, কথা বলবো। বিজেপি পায় 12টি আসন, আর ঠিক এই জায়গাতেই আত্মসমালোচনার জায়গা, কেন এই আসন সংখ্যা কমে যায় এই নিয়ে বারবার করে প্রশ্ন উঠেছে, আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। আর অপরদিকে কংগ্রেস পায় 1টি আসন। লোকসভা ভোট 2024-এর আসন, অর্থাৎ যা সবে মাত্র গেছে তা আপনাদের সামনে তুলে ধরছি। আবারও দেখাচ্ছি, তৃণমূল কংগ্রেস 29টি আসন, বিজেপি 12টি আসন, আর অপরদিকে কংগ্রেস পায় 1টি আসন। শুভময়দা, 2024-এর লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিত যদি আমরা ধরি, সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত অ্যাডভান্টেজে রাজ্যের শাসক দল রাজ্যেন্দ্র রিখে। অবশ্যই বারবারই কিন্তু আমরা আলোচনা করছি, কিন্তু একই সঙ্গে এটা বুঝতে হবে যে রাজনীতি তো পরিবর্তনশীল এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন নির্বাচনে 72-এর কংগ্রেসই ধরুন, বামফ্রন্টের সময় যে বিজ্ঞান ভিত্তিক রিগিং এর গল্প আমরা শুনেছি, বা তৃণমূলের সময় পঞ্চায়েত ভোটে তো একেবারে চোখের সামনেই দেখা গেল। এখানে কিন্তু বাঙালিদের একটা চেহারা আছে, যেটা ত্রিপুরায় বিজেপি একইভাবে ভোট করে, বাংলাদেশে শেখ হাসিনা করেন। অর্থাৎ বাঙালিরা কিন্তু ঠিক গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করতে শেখেনি। ফলে এই সময় তৃণমূল কংগ্রেসের যে ভোটের সংখ্যা আমরা দেখছি, অতনুবাবু যে কথা বলছেন আমি একেবারেই সমর্থন করি, এবং একেবারেই অতনুবাবুদের যখন রাজত্ব এখানে ছিল তখন নন্দরানী দলের ভোটের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে, অর্থাৎ মানুষকে ভোট দিতে দেওয়া হয় না। এবং এই ঘটনা আবার যেটা বলি যে ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটে বিজেপি একই ঘটনা ঘটায়, কংগ্রেস 1972 সালের নির্বাচনে পশ্চিমবঙ্গে একই ঘটনা ঘটিয়েছিল। সুতরাং পশ্চিমবঙ্গের যে ভোটের ফলাফল তাকে তো আজকে রাজস্থান বা মহারাষ্ট্র এইসব জায়গার ভোটের সঙ্গে
সঙ্গে তুলনা করা যাবে না, কারণ সত্যিকারের ভোট হলে কি হতো সেটা আমরা জানি না। লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু বলতে হবে যে চেষ্টা একটা করেছিল বামপন্থীরা, বিশেষ করে আমি বলবো যে দমদম অঞ্চলে যেমন তারা 20% ভোট পেয়েছে, সেলিমের ক্ষেত্রে তো সেখানে কংগ্রেস আর সিপিএম এর ভোট মিলে আছে, ফলে বলা অনেকটাই শক্ত। ফলে কিন্তু সব মিলিয়ে একটা নির্বাচনে বিমুখী লড়াইতে আসন জিততে গেলে আপনাকে বুথের ওপর একটি আসনে অন্তত 33-34% ভোট পেতে হবে। সেই রকম ঘটনা কিন্তু বাম এবং কংগ্রেস মিলেও বিধানসভা আসনের নিরিখে খুব বেশি আসনে গত লোকসভা নির্বাচনে দেখাতে পারেননি। তার মানেই এই নয় যে 2026-এ তারা আসন পাবেন না। রাজনীতিতে হঠাৎ করে পরিবর্তন ঘটে যায়, কিন্তু এই মুহূর্তে বামফ্রন্ট বা কংগ্রেসের যে ধরনের রাজনৈতিক অবস্থান আমরা পশ্চিমবঙ্গে দেখছি, তাতে কিন্তু চট করে তৃণমূল বা বিজেপিকে সরিয়ে তাদের পক্ষে অনেকটা ভোট পাওয়া বা আসন পাওয়া এখনো আমরা দেখতে পাচ্ছি না। সেটা আমাদের দেখার ভুলও হতে পারে। তারা যদি আন্দোলনের পথে আসেন এবং সত্যিকারের কিছু করে দেখাতে পারেন, ভালোই তো, বহুদলীয় গণতন্ত্র, তাতে তারা ভালো ফল করবেন তো ভালো কথা, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না। এবং বারবার যে ফিতে কাটার কথা আসছে, এটা একটু কিন্তু বলতে দিতে হবে। আপনারা সবসময় তৃণমূলকে সমালোচনা করেন, এমন তো হতেই পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়, শওকত মোল্লা বা কাউকে বার্তা দিচ্ছেন যে ইনফোসিসের প্রোগ্রামাররা ভালো প্রোগ্রাম না লিখতে পারলে এসে কোডিং শিখিয়ে দেওয়ার কথা। আপনারা সবসময় কেন টাকা পয়সা নিয়ে কথা বলেন? ফলে তৃণমূল কংগ্রেস একটা দায়িত্বশীল রাজনৈতিক দল, তারা ইনফোসিসের এই যে ফিতে কাটার গল্পটায় বারবার বিরোধীদের সমালোচনা এমন নয়। হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর গভীর বিষয়গুলো তৃণমূলের এই যে নেতারা, তারা হয়তো ইনফোসিসকে সাহায্য করবেন। শুভময়দা ইতিমধ্যেই যথেষ্ট ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন। আমরা বোঝার চেষ্টা করব অন্যান্য রাজনৈতিক অতিথিদের সঙ্গে এই নিয়ে কথা বলে, কিন্তু তার আগে 2024-এ ভোটের পার্সেন্টেজ এ রাজ্যের নিরিখে নির্বাচনের ফলাফলের পর ঠিক কি দাঁড়িয়েছিল সেদিকে আমরা একটুখানি নজর দিই। অর্থাৎ তৃণমূল কংগ্রেস পেয়েছিল 45.76% ভোট, 38.73% ভোট পায় বিজেপি, 5.67% ভোট পায় সিপিআইএম এবং 4.68% ভোট পায় কংগ্রেস। আর একবার দেখাচ্ছি, তৃণমূল কংগ্রেস প্রায় 45.76% ভোট, 38.73% ভোট পায় বিজেপি, 5.37% ভোট পায় সিপিআইএম, 4.68% পায় কংগ্রেস। এবং ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে পুরো জায়গাটা যদি আমরা যোগ করি, বিরোধীদের ভোটের নিরিখে কোথায় দাঁড়িয়ে রয়েছে, যদিও অতনু কনফিডেন্ট এনাফ সিপিএম এবং কংগ্রেসের এই ভোটের মধ্যে সিপিআইএম এর ভোটের শতাংশ যদি ভাগ করা যায় তাহলে কোথাও একটা পজিটিভ বার্তা যাবে, কোথায় জানার চেষ্টা করবো। অতনু, পজিটিভ বার্তা কি যাবে না তার চেয়ে আমার যে বক্তব্যটা সেটা হচ্ছে সিপিআইএম এর ভোট পার্সেন্টেজ বলে যেটা দেখানো হচ্ছে, এই যে পদ্ধতিতে এটা সঠিকভাবে কখনো পাওয়া আচ্ছা, রক্তক্ষরণ কি আটকানো যাবে? 42টা সিটের মধ্যে কে কটা সিটে হচ্ছে অতনু কোনো ভাবেই পার্সেন্টেজের জায়গা থেকে নড়বে না। অতনু, আমি বলছি সিপিএম এর রক্তক্ষরণ কি আটকানো যাবে? সাংগঠনিক দিক থেকে দুর্বলতার জায়গা কি মেরামত করা যাবে? সুস্মিতা দি কিন্তু বলেছেন সাংগঠনিক দুর্বলতা কোথাও রয়েছে। সাংগঠনিক দিক দিয়ে দুর্বলতা ইত্যাদি ইত্যাদি যা বলছেন আপনারা, আমরা তো দেখছি এখানে টোটাল এখন অবধি গোটা রাজ্য জুড়ে যত আন্দোলন, সেই আন্দোলনে তো সর্বতভাবে হচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে। আমরাই আন্দোলন করছি, আমরাই পথে রয়েছে একদম নির্দিষ্টভাবে। আর বিধানসভার বিজেপি ও তো পুরনো তৃণমূল, ওখানে আর বিরোধী বলে কি আছে? জানার চেষ্টা করবো বিজেপি তারা থেকে। অতনু, জাস্ট একটুখানি বলে দিই, তুমি তথ্য দেখতে পাচ্ছ অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে এই সূত্র এবং তথ্য পার্সেন্টেজের কথা। জাতীয় নির্বাচন কমিশনের যে বললাম ওয়েবসাইটে ডায়মন্ড হারবারে যে সিপিআইএম এর প্রাপ্ত ভোট আছে, অন্যদিকে যাও না প্লিজ, আমি একদম অথেন্টিক জায়গাটা তুলে ধরলাম। খুব সংক্ষেপে আমি একটা জাস্ট লাইন বলবো। অতনুদা বললেন যে ওনারা রাস্তায় আছেন। 2রা মে 2021 যখন ফলাফল বেরোচ্ছে, ওনাদের দলের প্রতিনিধি হিসাবে সংবাদ মাধ্যমে ছিলেন, প্রার্থী ছিলেন। এই বিধানসভার এই লোকসভা নির্বাচনের সময় বরানগর উপনির্বাচনে বিধানসভায় প্রার্থী ছিলেন, সেই তন্ময় ভট্টাচার্য বলেছিলেন যে সিপিআইএম এর নেতারা বলেন আমরা ভোটের রাজনীতি করি না, রাস্তায় আছি, তাই বাংলার মানুষ সিপিআইএম কে ফুটো বাটি হাতে রাস্তায় বসিয়ে দিয়েছে। আমরা আলোচনায় আসবো প্লিজ, আমি বিজেপি এবং কংগ্রেসের প্রতিক্রিয়া নেব, কিন্তু তার আগে 2024-এর লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে সবথেকে ইন্টারেস্টিং জায়গা বিধানসভা ভিত্তিক ফলাফলটা কি হয়েছে এবার সেদিকে নজর। তৃণমূল কংগ্রেস 192টি আসনে এগিয়েছিল 2024-এর লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলাফলে। অপরদিকে বিজেপি এগিয়েছিল 90টি আসনে, কংগ্রেস এগিয়েছিল 11টি আসনে এবং বামেরা এগিয়েছিল 1টি আসনে। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। এবং এই বিধানসভা ভিত্তিক ফলাফল লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে যাকে কেন্দ্র করে আমাদের আলোচনা এরপর মূলত ঘুরবে, ঠিক সেই জায়গা দাঁড়িয়ে বিজেপি এবং কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। জাস্ট সংক্ষেপে শুভময়দা, অর্থাৎ বিধানসভা ভিত্তিক ফলাফলের নিরিখে যা ছবি উঠে এলো সেটাই কি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, যে কারণে 2026 আসার বহু আগে 2025 এখনো পড়েনি, আরো বেশি কনফিডেন্সের জায়গায় তৃণমূল কংগ্রেস?
অবশ্যই সেটা থাকতেই পারে, কিন্তু একই সঙ্গে বলবো দেখুন রাজনীতিতে তো যে জিনিসটা আমরা জানি, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা বেশি, এটা আমরা জানি, কিন্তু অন্যদিকে খুব ছোট ছোট কিছু পর্যবেক্ষণও থাকে। যেমন ভোট শতাংশের হিসেবে যদি দেখেন তাহলে কিন্তু 2021 বিধানসভার তুলনায় সম্ভবত সামান্য হলেও বাম কংগ্রেসের ফলাফলটা খুব একটা খারাপ হয়নি। ভোট শতাংশও বেড়েছে এবং আসনের নিরিখে যদি সেটাকে বিধানসভায় এনে দেখেন সেক্ষেত্রেও কিন্তু ভালো। ফলে রাজনীতির একটা ধারা হচ্ছে সত্যি তো যেটা হতে চলেছে, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি তৃণমূল সবচেয়ে এগিয়ে আছে, কিছুটা দূরে হলেও দ্বিতীয় স্থানে বিজেপি, একই সঙ্গে অত্যন্ত সামান্য হলেও একটা ইমপ্রুভমেন্টের জায়গা বাম এবং কংগ্রেসের আছে 2021-এর তুলনায় 2024-এ। ফলে আগামী দিনে তাদের রাজনীতিটাও গুরুত্বপূর্ণ। সবসময় ভোট দিয়ে হয় না, একটা সময় একটি আসন পাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরবর্তীকালে পশ্চিমবঙ্গে সাংঘাতিকভাবে এগিয়ে গেছেন। 2টি আসন পাওয়া বিজেপি 80-র দশকে আজকে সারা দেশ শাসন করছে। ফলে রাজনীতিতে এই পরিবর্তন থাকে, শুধু গণতন্ত্রটা যেন পশ্চিমবঙ্গে বজায় থাকে এই বিষয়টির ক্ষেত্রেই কিন্তু আমরা সঠিক খুব একটা দিশা দেখতে পাই। খুব গুরুত্বপূর্ণ জায়গা এবং খুব সিগনিফিক্যান্ট জায়গা ইতিমধ্যেই কিন্তু কার্যত তুলে ধরলেন শুভময়দা। আমি চট করে প্রতিক্রিয়া নিয়ে নেব শতরূপা। শুভময়দা একদম ঠিক বললেন, আমাদের এক সময় শুধু দুজন ছিল সারা পার্লামেন্টে এবং এখন আমরা দেশ চালাচ্ছি। কিন্তু এই যে পরিপ্রেক্ষিতে তুমি দেখালে 2024, ডেফিনেটলি এটা বলবার কোনো দ্বিমত নেই, মানে কোনো রকম কোনো দ্বিমত নেই যে আমাদের পারফরমেন্স 18 ছিল, আমাদের 12 হয়েছে, আমাদের নিজস্ব একটা আত্মসমীক্ষার জায়গা আছে যেটা চলছে। কিন্তু আবারও তুমি যদি, আমি যেটা এতক্ষণ ধরে প্রত্যেকবারই আমি প্রত্যেকটা স্লটেই একই কথা বলছি, যে তৃণমূল নিজেদের জয় নিয়ে সন্তুষ্ট নয়, তাদের বিধানসভার মধ্যে কে কোথায় কম ভোট দিয়েছে সেজন্য উদয়নগুলোকে থ্রেট করতে হলো যে কে ভোট কম দিয়েছে। সাংগঠনিকভাবে বিজেপি রাজ্যে ঠিক অবস্থায় রয়েছে? সাংগঠনিকভাবে দুর্বলতা নেই আমি একেবারেই বলতে পারবো না, কিন্তু আমরা আমাদের মতন সংগঠন তৈরি করছি, তৈরি হচ্ছে। সংগঠন নিয়ে বাইরের লোককে ভাববার কোনো দরকার নেই, ইলেকশনের সময় আমরা ফেস করব। কিন্তু আমার যেটা বক্তব্য হচ্ছে, আমি বারবার এক কথা বলছি, এই যে সারা বছর ধরে তৃণমূলে যদি এত উন্নয়ন এবং এত হই হই করে জয় প্রত্যেকটা ইলেকশনে, তাহলে তাদের মানুষের ওপর ভরসা নেই কেন? মানুষকে ভোটটা কেন দিতে দেয় না? আজকে তুমি একটা সেকেন্ড অর্পণ, এখানে শুধু ওরা নিজেরা জিতবে তা নয়, নাম্বার অফ সিটস জিতবে সেটাতেও হয় না, কতটা মার্জিনে জিতবে সেই নিয়ে একেবারে নিজেদের মধ্যে হই হই করে। আমি এই পুরো তর্কের বাইরে গিয়ে বলছি, আমি জানি না বাম এবং কংগ্রেসের প্রতিনিধি রয়েছে, আমরা বোধহয় বহুদিন ধরে এই মার্জিন শব্দটা এ রাজ্যের নির্বাচনের পরিপ্রেক্ষিতে শুনে আসতে অভ্যস্ত। তাই শতরূপার কথাটা প্রশ্ন হিসেবে যেমন থাকবে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মার্জিন, কত মার্জিনে যায়, এই প্রসঙ্গটা বোধহয় থেকে যায়। অর্পণ প্লিজ। আমি একটা খুব সহজ কথা বলি, আপনারা যে হিসাব দেখালেন 2019 সালের লোকসভা নির্বাচনের নিরিখে তৃণমূল কংগ্রেস 164টি বিধানসভা আসনে এগিয়েছিল। তৃণমূল কংগ্রেসের ফলাফল হয়েছে 2 বছর পরে 2021 সালে 215টি আসনে তারা জেতে। এবং এই বছরের আপনাদের যে দেখালেন আপনাদের পরিসংখ্যান যেটা দাঁড়াচ্ছে 190টি আসনে আমরা এগিয়ে আছি লোকসভা নির্বাচনের নিরিখে। সরল ঐকিক নিয়ম করলে 164তে 215, 190তে কত যেটা আসছে সেটা হচ্ছে 249। কুণাল ঘোষ বলেছেন, আমাদের দলের মুখপাত্র এবং সাধারণ সম্পাদক, আমরা 250টি আসনে জিতব। অতনুদা বলল কুণাল ঘোষের উচিত টিয়া পাখি নিয়ে রাস্তায় বসা। সরল ঐকিক নিয়ম করলে 164তে 215 হলে 190তে 249 আছে। কুণালদা 250টি বলেছেন। 11, 16, 21, 24 এর প্রশ্ন অতনু প্লিজ। সুস্মিতা দি আসো, সুস্মিতা দি প্লিজ। অর্পণ শতরূপা বিষয়টা হচ্ছে, আমি অর্পণকে বলছি, অর্পণ এটা আমরা ইউনিটারি মেথড করতে বসিনি ঐকিক নিয়মে। রাজনীতি যেমন পরিবর্তনশীল, সেই রকম ভাবে প্রত্যেকটা ইলেকশনের নিজস্ব একটা পার্সপেক্টিভ থাকে। বিধানসভার একটা পার্সপেক্টিভ, লোকসভার একটা পার্সপেক্টিভ, ওইভাবে ক্যালকুলেশন করে ইউনিটারি মেথডে আমি বলতে পারি না। আমি কিন্তু কারোর বলার মাঝখানে বলি না। এইবার হচ্ছে সেইভাবে কিন্তু ওইভাবে বলা যায় না আমি 250টা সিট পাবো। তাহলে মানুষের উপরে ভরসা রাখার কোনো দরকার নেই, নির্বাচন করার কোনো দরকার নেই। সিম্পলি যেই আমরা বিরোধীরা চিৎকার করে যাব দুর্নীতি, সন্ত্রাস, আজকে নিয়োগের দুর্নীতি, আজকে চালে দুর্নীতি, আজকে রেশনে দুর্নীতি, ত্রিপলে দুর্নীতি,
বলছি সুস্মিতাদি মানে ভোট যদি আলটিমেট হয়, যদিও শুভময়দা বলছেন যে ভোট এবং তার ফলাফলই নয়, মানুষের প্রতি দায়িত্ববোধ থাকে, কিন্তু রিফ্লেকশন ভোটের বা ইলেকশন বলুন বা নির্বাচন বলুন, যতবার চ্যালেঞ্জ এসছে ততবারও দেখা গেছে সিট শেয়ার, ভোট শেয়ার সবই তো রাজ্যের শাসক দলে ভোট দিত। আমি দুটো শুধু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে চাই। একটা নম্বর, ওই যে কথাটা হলো না মার্জিন, এই যে মার্জিনের যে কথাটা হলো, এই ব্যাপারটাতে তৃণমূলে একটা কি জিনিস কাজ করে জানো, যে আমরা সব নেব, আমরা কোনো কিছু ছাড়বো না, মানে আমরা আগা খাবো, আমরা গোড়া খাবো, যাতে কোনো জায়গায় খেতে আমাদের বাকি না থাকে। এইটা একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এই কথাটা আমি আগে বললাম, যে তৃণমূলের ক্ষেত্রে একটা জিনিস আমাদের মেনে নিতে হবে, ভোট হোক চাই না হোক, তারা কিন্তু কি করছে, সে ছাপ্পা মেরে জিতুক আর যেভাবে জিতুক, তাদের একটাই লক্ষ্য, আমরা সিট কিভাবে পাবো। যে আজকে কিন্তু ছাপ্পা ভোট এবং রিগিং, এই জিনিস কিন্তু যে সাইন্টিফিক রিগিং এর কথা আমরা বাম জমানায় শুনেছি, তাকে কিন্তু ছাপিয়ে গেছে। শুনেছেন বলছেন, দেখেননি বলছেন অতনু, শুনেছেন অর্পণ খুব কিউট ভাবে দুটো কথা বলেছে। একটা বলেছে যে আমরা খুনোখুনি সন্ত্রাস করব, কেন্দ্রীয় বাহিনী কেন আটকাবে না, আমরা সন্ত্রাস করবো, কেন্দ্রীয় বাহিনী কেন আটকাবে না। আর দুই, যা সুন্দর একটা, আরে বলেনি, যা সুন্দর একটা ঐকিক নিয়মের হিসাব বললো শিলাদা। আমার একটা সিনেমার ডায়ালগ ছিল না, তুমি অমুকের ফাঁদে পড়েছো, তুমি ভাই চোর কুণালের ফাঁদে পড়েছো। অর্পণ প্লিজ সংক্ষেপে। এগুলো ব্যক্তিগত আক্রমণ। যখন বিরোধী নেতারা কুণালদার বক্তব্যের যুক্তির খণ্ডন করতে পারেন না, তখন এই ধরনের কুৎসিত আক্রমণ করেন। যাই হোক, আমি এই বিষয়টাতে যাচ্ছি না, ঠিক আছে? এই বিষয়টাতে তুমি কুণাল ঘোষের যুক্তি খণ্ডন করো না দাদা, তুমি কুণাল ঘোষকে সুস্মিতাদির বক্তব্য শতরূপা অ্যাডমিট করছে, অর্থাৎ বিরোধী বলে কিছু থাকবে না, যে অভিযোগ তারা করছেন আর কি, এই বক্তব্যই বা কেন উঠে আসবে? যদি বিরোধীরা বলেছেন রাজ্যে গণতন্ত্র সবকিছু, কিন্তু রাজ্যে গণতন্ত্র যাতে সার্বিকভাবে থাকে, অত্যন্ত সিগনিফিকেন্ট জায়গা, যে কথা একটু বলতে দাও, তোমার বলার সময় শেষ মুহূর্তে বলছি। বিষয়টা হচ্ছে, যদি বিরোধী না থাকে, সেটা নিশ্চিতভাবে বিরোধীদের সাংগঠনিক দুর্বলতা, সেটা বিরোধী রাজনৈতিক দলগুলি, ওনারা চাইলে একত্রিতভাবে জোটও করতে পারেন, মাঝে মাঝে করেন সমবায় সমিতির নির্বাচনগুলোতে, তারপরেও হারেন। ফলে এই বিষয়গুলো নিয়ে কিছু বলার নেই। আর যেটা বারংবার বলা হচ্ছে 100% ভোট আমরা চাই, সব খাবো ইত্যাদি ইত্যাদি আক্রমণ আসছে, তৃণমূল কংগ্রেস বাংলার মানুষকে 100% পরিষেবা দিচ্ছে। আমাদের সরকার বাংলার মামাটি মানুষকে 100% পরিষেবা দিচ্ছে। শেষে 2026কে লক্ষ্য রাখে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে, কিন্তু কোথায়, কতদিন ধরে এই নির্বাচন আসার আগে, বিধানসভা নির্বাচন আসার আগে ইকুয়েশন কোথায় দাঁড়ায়? শুভময়দা বারবার বলছেন যে রাজনীতিতে যে কোনো সময় যে কোনো পরিবর্তন হয়ে যেতে পারে, সেই পরিবর্তন মূলত কোন পথে কিভাবে আসবে, আদৌ আসবে কিনা, তার দিকে অবশ্যই নজর থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আজকের মতো জনগণমন এ পর্যন্তই। নেব ছোট্ট একটা বিরতি, এরপর 1 ঘন্টায় সারাদিন দেখুন সব্যসাচী এবং শুক্লার সঙ্গে।